আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, আমরা গতদিন ইন্টিগ্রেটর পড়ছিলাম, তাই না? বলছিলাম যে ইন্টিগ্রেটরের কিছু ম্যাথ দেখব। তো ইন্টিগ্রেটরের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো ছিল এগুলো আমি একটু রিভিউ দেই আপনাদের। যে দেখেন, ইন্টিগ্রেটরের ক্ষেত্রে আমরা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি যেটা, সেটা কত পাইছিলাম? 1/2/RFC। ঠিক আছে? তো এই RFC আমরা দেখছি যে একটা যে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিটা ছিল, এই ফ্রিকোয়েন্সির আগ পর্যন্ত আমাদের ইন্টিগ্রেটর কিরকম কাজ করতো? একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো। এবং এই ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সির পরে সেটা কি একটা ইন্টিগ্রেটর সার্কিট হিসেবে কাজ করতো। ঠিক আছে? আর আমরা টোটাল যে মানে একদম যে আউটপুট সার্কিটটা পাইছিলাম সেটা কত পাইছিলাম? না, আউটপুট ইকুয়েশন যেটা মনে আছে? এই যে এটা ভি নট ইজ ইকুয়াল টু কি ছিল? -1/RC ইনপুটের যে ইন্টিগ্রেশনটা, এবং এখানে 0 থেকে টি মানে জাস্ট টাইম পিরিয়ডটা বুঝাইতেছে। ঠিক আছে? তো একটা দুইটা ম্যাথ করি, ম্যাথ করলে আসলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে একটু খেয়াল করেন, এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, খেয়াল করেন। এখানে হচ্ছে আমার যে ফিডব্যাক রেজিস্টর সেটার ভ্যালু দেওয়া আছে 100 কিলো ওহম, এবং যে ক্যাপাসিটর দেওয়া আছে সেটার ভ্যালু কত দেওয়া আছে? 10 ন্যানোফ্যারাড। ঠিক আছে? তো এখন প্রথমে আমাকে বলছে যে এটার আমার ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি কত সেটা বের করতে। তো ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি আমরা যদি বের করি, আমরা সরাসরি ফর্মুলায় বসাই দেব 1/2/2/RFC। তো আর এর ভ্যালু বসাইছি 100 কিলো ওহম, যেহেতু 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, এবং যেহেতু 10 ন্যানোফ্যারাড সেহেতু 10⁻⁹ দিয়ে মাল্টিপ্লাইড হয়েছে। তো আলটিমেটলি ক্যালকুলেশন করলে আপনারা দেখবেন যে 159 হার্টজ। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কি ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি এই ইন্টিগ্রেটর সার্কিটের ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে প্র্যাকটিক্যালি আমার যে সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা, এই সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা কি থাকতে হয়? এই ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সির চাইতে 10 টাইমস লার্জার থাকতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনাকে একটা কন্ডিশন বইলা দেয় যে এখানে যে আমি ইনপুট ভোল্টেজটা দিছি, ঠিক আছে, সেই ইনপুট সিগন্যাল যদি আমাকে বইলা দেয়, ঠিক আছে, যে মনে করেন যে আমার ইনপুট সিগন্যাল আছে sin 2π5000 t। ঠিক আছে? তো এখন এই সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা কত? তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 2π/ft, এফ এর ভ্যালু কত আছে? 5000 হার্টজ অথবা হচ্ছে 5 কিলো হার্টজ। ঠিক আছে? তো প্রথমেই আপনার কাজ যেটা, সেটা হচ্ছে প্রথমে আপনি হিসাব করে নেবেন যে সিগন্যাল ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা কি আমার এই যে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি এটা থেকে আমার যথেষ্ট পরিমাণে বড় আছে কিনা, এই জিনিসটা প্রথমে আপনারা ক্যালকুলেশন করে নেবেন। তো এখানে আমার ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি কত ছিল? 159 হার্টজ ছিল। তো আমরা এই 159 হার্টজ এর সাথে 10 মাল্টিপ্লাই করে দেখি যে মোটামুটি আমার 1.5 কিলো হার্টজ এর মতো আসতেছে। আর আমার ইনপুট ফ্রিকোয়েন্সি কত ছিল? 5 কিলো হার্টজ। তো আমি দেখতে পারতেছি আমার ইনপুট ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা হচ্ছে আমার যে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি সেটার সাথে যদি আমি 10 মাল্টিপ্লাই করি তার থেকেও ফার লার্জার। ঠিক আছে? তো তাহলে আমি এটা নিয়ে এখন অ্যানালাইসিস করতে পারবো। তো প্রথমেই হচ্ছে আপনারা এই জিনিসটা চেক দিবেন যে আমার যে ইনপুট ফ্রিকোয়েন্সি আছে সেটা হচ্ছে একদম পুরো প্র্যাকটিক্যালি এই কন্ডিশনটা ফুলফিল করতেছে কিনা। এই কন্ডিশনটা ফুলফিল করার মানে হচ্ছে যেটা আমার ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি সেটার চাইতে 10 টাইমস লার্জার আছে কিনা। ঠিক আছে? তো এই জিনিসটা দেখে নেবেন। এখন যদি আপনাকে বলে যে এই ইন্টিগ্রেটরের আউটপুট মানে হচ্ছে ভি আউটপুট যেটা আছে সেটা যদি বের করতে বলে, তাহলে পারবেন না। সরাসরি হচ্ছে ভি আউটপুট ইকুয়েশনের মধ্যে জাস্ট ভ্যালুগুলো ইনপুট করে দেবে। ঠিক আছে? তো ভি আউটপুটের ইকুয়েশন কি ছিল? -1/RC ইন্টিগ্রেশন অফ ইনপুট ভোল্টেজ। তো ইনপুট ভোল্টেজটা আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে? তো যেহেতু এখানে কোনো ধরনের লিমিট দেয় নাই বা হচ্ছে কোনো টাইম পিরিয়ড বলা নাই, সেহেতু আপনারা কোনো ধরনের টাইম পিরিয়ড ইউজ করা লাগবে না, লিমিট ইউজ করা লাগবে না। ঠিক আছে? তো হচ্ছে আমি এখানে সরাসরি আর এর ভ্যালু বসাই দিলাম। ঠিক আছে? এখানে দেখেন, এখানে খেয়াল করেন, এখানে কোন আর? ঠিক আছে? এটা কি ফিডব্যাক রেজিস্টর? এটা কিন্তু ফিডব্যাক রেজিস্টর না। ঠিক আছে? এটা হচ্ছে আমার সিম্পলি ইনপুট রেজিস্টর যেটা ছিল সেটা। ইনপুট রেজিস্টরের ভ্যালুটা হচ্ছে আমার 1 কিলো ওহম দেওয়া আছে। এখানে যদিও আমি মনে হয় লিখি নাই। ঠিক আছে? তো 1 কিলো ওহম দেওয়া আছে। তো হচ্ছে এই রেজিস্টরের ভ্যালুটা বসাবেন, ক্যাপাসিটর যেহেতু একটাই, ক্যাপাসিটরের ভ্যালুটা বসাবেন 10 ন্যানোফ্যারাড এবং এটাকে ইন্টিগ্রেশন করবেন। এটাকে ইন্টিগ্রেশন করলে থাকবে কি? প্রথমে হচ্ছে এটার ভ্যালুটা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে -10⁵ আসবে। তারপর হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করবেন, ইন্টিগ্রেশন করলে আসতেছে কি? যেহেতু 2πf ইন্টিগ্রেশন করলে এই জিনিসটা কি 1/2πf চলে আসবে একটা সামনে কনস্ট্যান্ট। ঠিক আছে? তো সেটা আসলো, এবং sin কে করলে আমরা কি পাবো? -cos
-4 হ্যাঁ, এবং এখানে যেহেতু একটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, তো ক্যালকুলেশন করার পরে আপনারা দেখবেন যে এরকম একটা ভ্যালু পাবেন 3.18 আর কস তো যা আছে তাই। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আরেকটা টাইপের ম্যাথ দেখি আমরা। সেটা হচ্ছে মনে করেন যদি আপনাকে এরকম ওয়েভ ফর্ম দেয়া দেয়, ঠিক আছে, তো প্রথমে আমরা সেকেন্ড টাইপের ম্যাথটাতে কি দেখলাম যে হচ্ছে সরাসরি যদি কোনো ইনপুট সিগন্যাল দিয়ে দেয়, ঠিক আছে, আর আরেকটা ওয়ে আছে যদি আমার ইনপুটের যদি এরকম ওয়েভ ফর্ম দিয়ে দিয়ে তারপরে বলে যে আউটপুটে ওয়েভ ফর্মটা কিরকম আসবে। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো মনে করেন হচ্ছে আমার অপেম্পের মধ্যে আমি এই টাইপের ওয়েভ ফর্ম ইনপুট দিলাম। ঠিক আছে, আমাকে এখন প্রশ্ন করছে যে আমি আউটপুটটা কিরকম পাবো বা আউটপুটের ওয়েভ ফর্ম শেপটা কিরকম থাকবে। তো এখন খেয়াল করেন এখানে কিন্তু টাইম পিরিয়ড দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে দেখেন যে এখান থেকে 0 থেকে এই পর্যন্ত হচ্ছে আমার কত 150 মাইক্রোসেকেন্ড। তো এই পর্যন্ত আমার কয়টা স্টেজ? 3টা স্টেজ। তার মানে আমি বলতে পারি পার স্টেজ আমার কত 50 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, তো এটা থেকে বুঝতে হবে। এবং হচ্ছে আমার পর্যায়কাল যেটা টি, সেই টিটা কত হবে এখান থেকে আবার যখন এই পিরিয়ড মানে এই সেকশনটা বা হচ্ছে এই দশাটা আমার রিপিট করবে সেই পর্যন্তই তো। ঠিক না, তার মানে হচ্ছে এখানে আমার পর্যায়কাল কত আসতেছে 100 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তো হচ্ছে যেহেতু আমার এখানে টোটাল একটা সাইকেল নিয়ে আপনি কাজ করবেন, মানে হচ্ছে জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। ঠিক আছে, তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আপনি কয়টা কনস্ট্যান্ট ভোল্টেজ পাচ্ছেন একটু খেয়াল করেন। দেখেন যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ পাচ্ছি 0 থেকে 50 মাইক্রোসেকেন্ড পর্যন্ত 2 ভোল্ট। ঠিক আছে, তারপর হচ্ছে সেটা থাকতেছে এবং মানে জাস্ট মানে এই জায়গায় ট্রানজিশন পয়েন্ট আপনার এখানে হিসাব করার দরকার নেই। এবং হচ্ছে 50 থেকে 100 পর্যন্ত হচ্ছে -2 ভোল্ট। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে আমি ভাগ করে এখানে লিখে দিছি যে যেহেতু দুইটা পার্ট, দুইটা কনস্ট্যান্ট ভোল্টেজ আমি পাচ্ছি দুইটা পিরিয়ডের মধ্যে। ঠিক আছে, তো 0 টু 50 মাইক্রোসেকেন্ড আমি কত পাইছি 2 ভোল্ট এবং 50 টু 100 মাইক্রোসেকেন্ড আমি কত পাইছি -2 ভোল্ট। তার মানে হচ্ছে দুইটা ভাগে ভাগ করে আমার এখানে আউটপুটটা বের করা লাগবে। তারপরে হচ্ছে দুইটা আমি যোগ করা বা হচ্ছে মানে ওয়েভ ফর্ম আইকা যেরকম পাবো সেরকম। আচ্ছা, তো প্রথম কেসে এখন আমি চিন্তা করি V01, ঠিক আছে, আউটপুট V01 হিসেবে আমি নোট করলাম। তো আউটপুট কি আসবে -1/RC ইন্টিগ্রেশন অফ VI dt। ঠিক আছে, তো হচ্ছে -1/RC তো আমরা এই ম্যাথ থেকে দেখছিলাম -10 টু দি পাওয়ার 5 আসছিল সেম সার্কিটেই। ঠিক আছে, তো হচ্ছে -10 টু দি পাওয়ার 5 আমি সরাসরি বসাই দিছি এখানে। আর ইন্টিগ্রেশন কি হবে, লিমিট আমার কি ছিল 0 থেকে 50। ঠিক আছে, তো আমি 0 থেকে 50 বসাইলাম। আর হচ্ছে আমার ভি ইনপুট কত ছিল 2 ভোল্ট। 0 থেকে 50 তে ইনপুট ভোল্টেজের মান কত ছিল 2 ভোল্ট। ঠিক আছে, তো সেই 2 ভোল্টটা আমি এখানে ইনপুট দিলাম। ঠিক আছে, তো এখন জাস্ট সিম্পল আপনি ইন্টিগ্রেশন করেন কত আসবে -10 টু দি পাওয়ার 5 তো আসছেই, এই 2 এই যে এই 2 এখানে আসছে। আর ডিটি কে ইন্টিগ্রেশন করলে থাকবে সিম্পল টি। ঠিক আছে, আর এখানে আপার লিমিট টি আছে 50, লোয়ার লিমিটে আছে 0, সুতরাং 50 থাকতেছে। যেহেতু মাইক্রোসেকেন্ড এই জন্য এখানে 50 * 10 টু দি পাওয়ার -6 আসছে। বুঝতে পারছেন? না বুঝলে প্রশ্ন করেন। ক্যালকুলেশন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এটা যদি আপনারা হিসাব করেন তাহলে হচ্ছে এখানে -10 ভোল্ট পাবেন। ঠিক আছে, তেমনি যদি আবার 50 থেকে 100 মাইক্রোসেকেন্ডের জন্য -2 ভোল্ট ইনপুট দেন তখন হচ্ছে আউটপুট কত পাবেন 10 ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে আমরা জানি কি ইন্টিগ্রেটরের মধ্যে যদি আমরা এরকম ভোল্টেজ ইনপুট দেই তাহলে হচ্ছে আমরা আউটপুটে কি ধরনের ওয়েভ শেপ পাই? ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার অথবা আপনারা বলতে পারেন যে একটা মানে প্রত্যেকটা স্টেপে আমরা কি পাই একটা ডাউনওয়ার্ড অথবা আপওয়ার্ড র‍্যাম্প পাই, ঠিক না? জি স্যার। আচ্ছা, যদি এখন আমরা আউটপুট ভোল্টেজটাকে এরকম ভাবে আঁকি কোনো সমস্যা কি আছে? দেখেন এইখানে হচ্ছে আমরা 50 মাইক্রোসেকেন্ড এই পয়েন্টটাকে নিছি। ঠিক আছে, এইটুক পর্যন্ত হচ্ছে আমার 100 মাইক্রোসেকেন্ড এবং আমার ভোল্টেজটা কি হয়েছে আমি মনে করলাম যে 5 ভোল্ট থেকে -5 ভোল্ট, তার মানে টোটাল ভোল্টেজটা কত হয়েছে 10 ভোল্ট হয়েছে না, সরি -10 ভোল্ট হয়েছে না, যেহেতু হচ্ছে ডাউনওয়ার্ড। আমি এখানে স্লোপটা ডাউনওয়ার্ড দিছি, তার মানে কি এটা মাইনাস মানে আমার স্লোপ যেটা সেটা মানে হচ্ছে y = mx যদি আমরা চিন্তা করেন তাহলে হচ্ছে -m, এখানে স্লোপের ভ্যালু হচ্ছে -1 যেহেতু হচ্ছে আর কিছু নাই। ঠিক আছে, তো আমরা নেগেটিভ দিকে মানে হচ্ছে ডাউনওয়ার্ড দিকে আমরা এটা আইকা দিলাম। 5 থেকে -5 দিছি, এটা আপনি 5 থেকে -5 দিতে পারেন। 2 থেকে আপনি দিতে পারেন যে আপনি -2 থেকে -12। হ্যাঁ, না আপনি মনে করেন যে 10 ইন্টারভাল দিয়ে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই।
ঠিক আছে? স্যার 0 থেকে করতে পারবো না? 0 থেকে -10 এ আনতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে বলতেছে হ্যাঁ, যে জি 10 স্যার। ইন্টারভাল দিয়ে আপনি যে কোনো ভ্যালু এটাকে করতে পারবেন। জাস্ট হচ্ছে জি স্যার। মানে এই জিনিসটাকে মানে কি বলে সিমেট্রিক হিসেবে দেখানোর জন্য আমি 5 -5 নিছি। ঠিক আছে? জাস্ট জি স্যার। সিমেট্রিক হিসেবে দেখাইলে, কারণ হচ্ছে আমার ইনপুটটা কি ছিল? তো সিমেট্রিক শেপে ছিল না? তো জাস্ট এই কারণেই হচ্ছে আউটপুটটা সিমেট্রিক শেপে দেখানোর কারণে 5 আর -5 নিছি। আপনি যদি 0 থেকে এখানে -10 দেন, তারপরে আবার 0 তে চলে যান, কোনো সমস্যা নেই। করতে পারবেন। ঠিক আছে? তো হচ্ছে আমার V02 যেটা, সেটা 10 ভোল্ট বোঝানোর জন্য কি করতে হবে? -5 থেকে 5 পর্যন্ত নেওয়া লাগবে। ঠিক আছে? তারপরে আবার হচ্ছে এই সাইকেলটা আবার এরকম যাইতে থাকবে। ঠিক আছে? যেহেতু এখানে হচ্ছে জাস্ট 150 মাইক্রোসেকেন্ড পর্যন্ত দেখাইছে, তা আমিও মনে করেন যে 150 মাইক্রোসেকেন্ড পর্যন্ত জাস্ট আইকা দিবেন এরকম। ঠিক আছে? সবখানি আঁকার দরকার নাই, যতটুকু আঁকলে মনে করেন যে আপনার V01 এবং V02 টা রিপ্রেজেন্ট করা যায় ততটুকু পর্যন্ত আঁকলেই চলবে। তাহলে ম্যাথ গুলা বোঝা গেছে? ম্যাথ জি গুলা, স্যার। হ্যাঁ ম্যাথ গুলা একটু জি ভালো স্যার। করে করবেন, কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে মোটামুটি আসার মতো বা হচ্ছে এই টপিক থেকে মোটামুটি আসার মতো জিনিস হচ্ছে এই ম্যাথই। ঠিক আছে? আচ্ছা, তো আমরা নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটর। আমরা ইন্টিগ্রেটর যতটুকু পড়ছি, তো সেই থেকে ধারণা কি পাইতেছি, ডিফারেন্সিয়েটরে আমরা ইনপুট ভোল্টেজ যদি একটা নরমাল সিগন্যাল দেই, আউটপুটে কি পাবো? সেই ইনপুট সিগন্যালের ডিফারেন্সিয়েটেড ভ্যালুটা পাবো না? জি স্যার। যেহেতু হচ্ছে আমরা ইন্টিগ্রেটরে কি পাইছিলাম, যেটা ইনপুট দিছি তার ইন্টিগ্রেটেড ভ্যালুটা পাইছি। তো ডিফারেন্সিয়েটরে ঠিক তার কি হবে, উল্টা কাজটাই হবে। যেটা হচ্ছে জি আমি স্যার। ইনপুট দিব, সেটার ডিফারেন্সিয়েটেড ভ্যালুটা আসবে। ঠিক আছে? তো হচ্ছে এখন অ্যানালাইসিস হচ্ছে সেম ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের যেরকম যেরকম আমরা কেসিএল ধরে বা হচ্ছে নোড হিসাব করে বা নোড অ্যানালাইসিস করে আমরা যেভাবে পাইছিলাম, ঠিক সেভাবেই আপনারা এখানে দেখেন। জাস্ট একটা তফাৎ ইন্টিগ্রেটর সার্কিটের সাথে, সেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেটর সার্কিটে এখানে ইউজ করছিলাম রেজিস্টর, এখানে ইউজ করছিলাম ক্যাপাসিটর। ঠিক আছে? ডিফারেন্সিয়েটরে সেটা হচ্ছে উল্টায় যাবে, এখানে চলে আসবে ক্যাপাসিটর এবং এখানে চলে আসবে ফিডব্যাক রেজিস্টর। ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তো আমরা চিন্তা করি এখন আরএফ এর অ্যাক্রসে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, আইআরএফ। এখানের ভোল্টেজ 0, এখানের ভোল্টেজ ভি আউটপুট। আমরা যদি নোড অ্যানালাইসিস করি 0 মাইনাস ভি আউটপুট ডিভাইডেড বাই আরএফ। ঠিক আছে? মানে হচ্ছে মাইনাস ভি আউটপুট বাই আরএফ। বুঝতে পারছি? না বুঝলে প্রশ্ন করবেন। আচ্ছা, তারপরে আমরা দেখি এই জায়গায় সিম্পলি এই জায়গায় আমরা কেভিএল অ্যাপ্লাই করি। ঠিক আছে? তো কেভিএল অ্যাপ্লাই করলে আমার এখানে কি আসতেছে, আমরা যদি সেকেন্ড সাইন ধরে আগাই, তাহলে হচ্ছে ভি ইনপুট মাইনাস ভিসি প্লাস বা মাইনাস, এখানে তো জিরোর তো আর কোনো সাইন নেই। ঠিক আছে? তো আমরা প্লাস 0 ধরছি, প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। তো আমরা আলটিমেটলি পাচ্ছি কি, ভি ইনপুট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ। ঠিক আছে? তো এখন যদি আমরা আইসি হিসাব করি, মানে ক্যাপাসিটরের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে, সেটা যদি হয় আমার সি ডিভিসি বাই ডিটি, এটা আমরা জানি অলরেডি। ঠিক আছে? যখন আমরা এসি সার্কিট অ্যানালাইসিস করছি তখন আমরা দেখছি এটা হচ্ছে সি ডিভিসি বাই ডিটি, এবং আমরা ভিসি সমান সমান ভিআই পাইছি। তো ভিসির জায়গায় আমরা ভিআই বসাই দিতে পারি। তার মানে হচ্ছে আমরা কি পাইলাম, আইসি সমান সমান সি ডিভি ইনপুট বাই ডিটি। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা জানি কি আইসি সমান সমান আইআরএফ, যেহেতু হচ্ছে এই পয়েন্টটা কি ভার্চুয়াল গ্রাউন্ড, তার মানে এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা সম্পূর্ণ আরএফ এর মধ্য দিয়ে ফ্লো হবে। ঠিক আছে? তো আমরা এখানে কি আইসি এর জায়গায় সি ডিভি ইনপুট বাই ডিটি বসায় দেই এবং আইআরএফ এর জায়গায় মাইনাস ভি নট বাই আরএফ বসায় দিলাম। ঠিক আছে? তো আমরা ভি আউটপুট সমান সমান কত পাচ্ছি আলটিমেটলি, দেখেন মাইনাস আরএফসি ইনটু ডিভিআই বাই ডিটি। তার মানে আমরা কি পাইলাম, যে ইনপুটটা আমরা দিছি ভিআই, সেটা ডিফারেন্সিয়েটেড একটা ফর্ম আমরা কিসে পাইলাম, আউটপুটে পাইলাম না? আর এখানে জাস্ট আরএফসি যেটা, এটা হচ্ছে এটার গেইন, অথবা আপনারা বলতে পারেন এটা জাস্ট এটার সাথে মাল্টিপ্লিকেটেড আছে। ঠিক আছে? তো আলটিমেটলি আমি আউটপুট হিসেবে কি পাইলাম, যেটা ভোল্টেজ হিসেবে আমি ইনপুট দিছি সেটার ডেরিভেটিভ ডিভিআই বাই ডিটি। ঠিক আছে? তো বোঝা গেছে এটা যে একটা ডিফারেন্সিয়েটর সার্কিট হিসেবে কাজ করতেছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এটাই এখানে লেখা আছে যে provides an output voltage that is proportional to the rate of change of the input voltage. Rate of change মানে হচ্ছে আর কিছু না, এখানে ডিফারেন্সিয়েশন যে হয়েছে এটাকে বলা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। জি স্যার। এখন আসেন হচ্ছে আমার ডিফারেন্সিয়েটরের বিভিন্ন ধরনের লিমিটেশন আছে। এখন কি ধরনের লিমিটেশন আছে সেগুলো আমরা একটু আলোচনা করি। ঠিক আছে? তো প্রথমে আপনি চিন্তা করেন যে আমার এই ডিফারেন্সিয়েটরের ইনপুট ইম্পিডেন্সটা কত। ঠিক আছে?
যেহেতু এখানে ইম্পিডেন্স হিসেবে কি আছে, শুধুমাত্র একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে, অন্য সকল ক্ষেত্রে আমার এখানে একটা রেজিস্টর থাকতো, এখানে শুধুমাত্র কি আছে, আমার একটা ক্যাপাসিটর আছে। তো আমার ইনপুট ইম্পিডেন্স কত হবে, এক্সসি, ঠিক আছে, এবং এই এক্সসিটা কি হবে 1/2/fc, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, জি আর স্যার। হচ্ছে গেইনটা তাহলে কি হবে, গেইন যেটা সেটা কি, যেহেতু ইনভার্টিং অ্যামপ্লিফায়ার তাহলে কি হবে, ফিডব্যাক রেজিস্টার ডিভাইডেড বাই এখানে যে ইম্পিডেন্স আছে সেটা, ঠিক আছে, তাহলে কত হচ্ছে -RF/XC। এখন যদি আমরা এখানে x এর ভ্যালুটা বসাই, মানে হচ্ছে 1/2/fc বসাই, তাহলে হচ্ছে এটা কি উপরে চলে যাবে, তার মানে আলটিমেটলি কি পাচ্ছি -2/RF/FC। এটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসেন, যদি আমার ফ্রিকোয়েন্সি 0 হয় বা হচ্ছে ডিসি কন্ডিশন এই জায়গায় আমি অ্যাপ্লাই করি বা হচ্ছে ডিসি ভোল্টেজ ইনপুট করি, তখন আমার গেইনটা কত হয়ে যায়, 0। 0। তাহলে এটা হচ্ছে আমার একটা প্রবলেম, ঠিক আছে, যে জি স্যার। হচ্ছে আমার যদি আমি ডিসি ইনপুট করি, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার গেইনটা 0 হয়ে যাচ্ছে। আবার যদি এফ এর ভ্যালু আমি ক্রমশ বাড়াইতে থাকি, ঠিক আছে, মনে করেন যে 0 থেকে আমি মনে করেন যে একটা নির্দিষ্ট হারে বাড়াইতে থাকলাম 1 2 3 4 5 6 10 টু দি পাওয়ার 5 10 টু দি পাওয়ার 4 এরকম বাড়াইতে থাকলাম মনে করেন, ঠিক আছে, তখন আলটিমেটলি কি আমার গেইনটা কি বাড়তে থাকবে না? জি স্যার, বাড়বে। কারণ কি এটা হচ্ছে সরাসরি এফ এর সাথে সমানুপাতিক। তো সোজা সাপটা কথা, এফ যদি বাড়াইতে থাকে আমার গেইনও কি হবে, বাড়তে থাকবে। কিন্তু আমাকে বলেন, যেহেতু এইখানে আমি নেগেটিভ ফিডব্যাক ইউজ করছি, ঠিক আছে, সেহেতু কি আমার গেইন কি ইচ্ছা মতো বাড়তে পারবে, বা গেইনকে কি আমি ইচ্ছা মতো বাড়তে দিতে পারি? এই গেইনটা তো তখন ক্লোজড লুপ গেইন হবে না, যেহেতু হচ্ছে আমি নেগেটিভ ফিডব্যাক ইউজ করছি। তাহলে এটা একটা সমস্যা না? তার মানে হচ্ছে আমি যদি ফ্রিকোয়েন্সি কন্টিনিউয়াসলি বাড়াইতে থাকি, আমার গেইনটা কি কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, কিন্তু এই কন্টিনিউয়াসলি যে বাড়তে থাকবে এটা তো আমার বাড়তে দেওয়া যাবে না, ঠিক আছে। তো এই জিনিসটাকে কে রেস্ট্রিক্ট করে, ঠিক আছে, এইখানে দেখেন আমার যেই ওপেন লুপ কনফিগারেশন আছে, ঠিক আছে, সেই ওপেন লুপ কনফিগারেশন থেকে আপনি এখানে যদি দেখেন, দেখবেন যে ওপেন লুপ কনফিগারেশনের কার্ভটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো আর হচ্ছে আমার এই যে এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, যেটা হচ্ছে f = 0 ইনপুট করলে আমি যে গেইনটা পাই মানে হচ্ছে 0, ঠিক আছে। তো সেখান থেকে আমি যদি মনে করেন যে ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকে, তাহলে আমার কি গেইন বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে একটা সময় দেখা যাবে যে এটা হচ্ছে কি আমার এই ওপেন লুপ কনফিগারেশনের যে কার্ভটা, সেই কার্ভের সাথে ইন্টারসেক্ট করতেছে, ঠিক আছে। তো আমি এই জায়গায় একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো, ঠিক আছে, সেই ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো দেখা যায় আপনি ফ্রিকোয়েন্সি বাড়াইতে থাকলে, ঠিক আছে, আলটিমেটলি গেইনটা সর্বোচ্চ এই পয়েন্ট পর্যন্ত বাড়ে, ঠিক আছে, তারপরে আর সে বাড়বে না। কারণ কি, তার ওপেন লুপ কনফিগারেশনেই সে এর চাইতে বেশি যাইতে পারে না, ঠিক আছে। সে তো ক্লোজ লুপ কনফিগারেশনে কি এর চাইতে বেশি যাবে? না স্যার। যাবে না, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনি যদি এখানে ফ্রিকোয়েন্সি বাড়াইতেও থাকেন, ঠিক আছে, সেটা আলটিমেটলি একটা পয়েন্ট পর্যন্ত যে তারপরে কি ওপেন লুপ কনফিগারেশনের দ্বারা রেস্ট্রিক্টেড হবে, ঠিক আছে। তো আলটিমেটলি মোটামুটি আমি এই পয়েন্ট পর্যন্ত কি পাবো, গেইনটা পাবো। বুঝতে পারছি এইটুকু? জি স্যার। জি স্যার। যদি বুঝতে পারি তাহলে হচ্ছে নেক্সটে আসেন। তো জাস্ট আমি এখানে কি প্রবলেমটা সলভ করলাম, যে হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি লিনিয়ারলি বাড়তে থাকে তাহলে হচ্ছে গেইনটা কি লিনিয়ারলি বাড়বে কিনা। তো লিনিয়ারলি বাড়বে, ঠিক আছে, জাস্ট একটা পয়েন্ট পর্যন্ত যে সে কি হবে, রেস্ট্রিক্টেড হয়ে যাবে। স্যার এটা কি হাই পাস ফিল্টারের মতো কাজ করবে? না, এখনো হাই পাস ফিল্টারের মতো কাজ করবে না, ঠিক আছে, লো পাসই হবে, সেটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে। আর স্যার এফ নটের ভ্যালুটা নিচের দিকে কিসের জন্য? এফ নট এর ভ্যালু হচ্ছে এখানে হচ্ছে যেই ফ্রিকোয়েন্সির জন্য আমরা জিরো গেইন পাচ্ছি, মানে হচ্ছে জিরো ফ্রিকোয়েন্সি বা হচ্ছে যেটা আপনি বলতে পারেন, ঠিক আছে। মনে করেন যে এখানে জিরো ফ্রিকোয়েন্সি আপনি ইয়া করছেন, ইনপুট করছেন, f = 0 দিবেন, তাহলে গেইনটা আপনি কি পাবেন, 0। 0 পাবেন, ঠিক আছে। অথবা হচ্ছে দেখা যায় যে এটা আলটিমেটলি একটা মিনিমাম ভ্যালু পর্যন্ত আপনি গেইনটা 0ই স্যার পাবেন। এইটা না স্যার, ওই যে স্যার নিচের দিকে যে স্যার, কোনটা? স্যার এফ নটের স্যার নিচের দিকে যে ভ্যালুটা গেছে ওটা কি? ও না, এটা জাস্ট লিনিয়ার বোঝানোর জন্য এটা এরকম আঁকছে, এটা নিচে তো কোনো গেইন তো নেগেটিভ হবে না, ঠিক আছে, এটা জাস্ট বোঝানোর জন্য একটা লাইন আঁকছে, আর কিছু না, লিনিয়ার বোঝানোর জন্য, বুঝছি স্যার। গেইন তো নেগেটিভ হবে না। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখেন, যদিও আমার এইখানে কোনো ধরনের হাই ইনপুট ফ্রিকোয়েন্সি আমি দিতেছি না,
ঠিক আছে, তারপরেও এখানে হাই ফ্রিকোয়েন্সি নয়েজ দ্বারা এক ধরনের সমস্যা ক্রিয়েট হবে। কিভাবে এখানে খেয়াল করেন, যদি হচ্ছে আমার এখানে ধরেন আমার ইনপুট যে ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে, তো আমি ইনপুটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে মনে করেন যে জাস্ট মনে করেন এইখানে একটা ভ্যালু আছে এই জায়গায়, ঠিক আছে। এখন মনে করেন আমার কোনো কারণে ইনপুটের সাথে এক ধরনের আমার হাই ফ্রিকোয়েন্সি নয়েজ অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তো সেই হাই ফ্রিকোয়েন্সি নয়েজটা মনে করেন যে এই পয়েন্ট, ঠিক আছে। তো এখন দেখেন এখানে আমার সমস্যাটা কি হচ্ছে, আমি হাই ফ্রিকোয়েন্সির জন্য একটা হাই গেইন পেয়ে যেতেছি, পাবো কিনা, যেহেতু হচ্ছে আমার নয়েজটা কি জি স্যার। ফ্রিকোয়েন্সির, এখানে আমি কি বলছি ফ্রিকোয়েন্সি যত বাড়বে আমার গেইনটা কি তত বাড়বে, ঠিক আছে। তো হচ্ছে আমি এখানে হাই ফ্রিকোয়েন্সি নয়েজের জন্য একটা হাই গেইন পেয়ে যেতেছি, যদিও আমার ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা কি লো, ঠিক আছে। তো সেই কারণে আমার লো একটা গেইন পাওয়ার কথা ছিল, মানে লো মানে হচ্ছে এই রেঞ্জে একটা পাওয়ার কথা ছিল, কিন্তু হাই ফ্রিকোয়েন্সি নয়েজের কারণে আমি এখানে কি পাচ্ছি, মানে যেই ভ্যালু পাওয়ার কথা ছিল তার চাইতেও বড় একটা ভ্যালুর আমি গেইন পেয়ে যাইতেছি, ঠিক আছে। তো এইটা কি আমার ডেজায়ার্ড ভ্যালু ছিল, এটা তো আমার ডেজায়ার্ড ভ্যালু ছিল না, আমার ডেজায়ার্ড ভ্যালু ছিল হচ্ছে এই রেঞ্জের আশেপাশে আমি একটা গেইন পাবো, কিন্তু দেখা যাচ্ছে আমি এই রেঞ্জের আশেপাশে গেইন পাচ্ছি না, হাই ফ্রিকোয়েন্সি নয়েজের জন্য আমি একটা বাড়তি এক্সট্রা একটা গেইন পেয়ে যাইতেছি, ঠিক আছে। তো এই হাই গেইন হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ হাই গেইন হয়ে যাইতেছে, ঠিক আছে। তো এই প্রবলেমটা ক্রিয়েট হয় যখন হচ্ছে আমার কি, আমি যখন ফ্রিকোয়েন্সি বাড়াই বা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি নয়েজ যখন আমার এখানে অ্যাড হয়ে যায়, ঠিক আছে। তো এখন আলটিমেটলি প্রবলেম আমি কয়টা পেলাম, দুইটা, একটা হচ্ছে f = 0 হইলে একটা প্রবলেম হয়, আর একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিতে নয়েজ হাই ফ্রিকোয়েন্সির জন্য। হ্যাঁ হাই ফ্রিকোয়েন্সিতে নয়েজ অ্যাড হয়ে গেলে আরেকটা প্রবলেম হয়, হাই গেইন পাওয়া যায়, ঠিক আছে। আরেকটা প্রবলেম হচ্ছে এখানে দেখেন, ফ্রিকোয়েন্সি যদি আমি বাড়াইতে থাকি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি যদি আমি বাড়াতে থাকি তাহলে ইনপুট ইম্পিডেন্সের কি ধরনের অবস্থা হয়, এটা একটু খেয়াল করেন এই ফিগার থেকে। এখানে দেখেন xc সমান সমান, এটা তো আমার ইনপুট ইম্পিডেন্স, তাই তো। তো জি স্যার। এখানে যদি ফ্রিকোয়েন্সি আমি বাড়াইতে থাকি, f যদি আমি বাড়াইতে থাকি, তাহলে xc কি হবে, ইম্পিডেন্স কমে। কমতে থাকবে, ঠিক আছে। তো ইনপুট ইম্পিডেন্স যদি কমতে থাকে, আমার অপ এম্প কি আমার মানে একটা স্টেবল আউটপুট কি দিবে বা হচ্ছে ডিজায়ার্ড আউটপুট কি দিবে। আমরা জানি আইডিয়াল কন্ডিশনে আমার ইনপুট ইম্পিডেন্স কি থাকার কথা, অনেক বেশি ইনফিনিটি। থাকার কথা, ঠিক আছে। অথবা হচ্ছে প্র্যাকটিক্যাল কেসে চিন্তা আচ্ছা। করলো এই ইনপুট ইম্পিডেন্সটা অনেক হাই থাকার কথা, যদি আমি ফ্রিকোয়েন্সি বাড়াই, হাই ফ্রিকোয়েন্সি অপারেশন করতে চাই, সেক্ষেত্রে যদি আমার ইনপুট ইম্পিডেন্স কমে যায়, তাহলে আমার এটা একটা সমস্যা না। তাহলে আলটিমেটলি আমি কয়টা সমস্যা পাইলাম সেটা আমাকে একটু ফাইন্ড আউট করেন, যে টোটাল সমস্যা কয়টা পাইলাম। প্রথম হচ্ছে f = 0 তে একটা দুইটা। সমস্যা, হ্যাঁ f = 0 তে একটা সমস্যা, তারপর হচ্ছে f যত বাড়াইতে থাকবো, হাই ফ্রিকোয়েন্সির জন্য। হ্যাঁ হাই ফ্রিকোয়েন্সি নয়েজ অ্যাড হয়ে যায়, নয়েজ অ্যাড হলে গেইন বাইরে যায়। আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকলে ইনপুট ইম্পিডেন্স আমার ইম্পিডেন্স কমে যায়, ঠিক আছে। টোটাল কমে যায়। কমে যায়। হ্যাঁ কমে যায়, টোটাল 3টা প্রবলেম পাইলাম। এখন আসেন এই প্রবলেমগুলো আমরা সলভ করি, কেমনে কেমনে সলভ করা যায় এটা একটু খেয়াল করি। তো এই প্রবলেমগুলো সলভ করা যায় হচ্ছে ইনপুটে আপনার একটা রেজিস্টর অ্যাড করে, ঠিক আছে, এবং ফিডব্যাক পাথে আরেকটা ক্যাপাসিটর অ্যাড করে, ঠিক আছে। এখন দেখেন আমরা ইনপুটে যে ইম্পিডেন্সটা অ্যাড করলাম, এটা অ্যাড করলে কি হইতেছে, ঠিক আছে। ইনপুটে ইম্পিডেন্স অ্যাড করার ফলে এখানে হচ্ছে আমার ইনপুট ইম্পিডেন্স বাড়বে, আগে ছিল xc, এখন কি হয়ে যাবে √r² + xc², ঠিক আছে। এখন যদি হচ্ছে আপনি f বাড়াইতে থাকেন, ঠিক আছে, f যদি বাড়ান তাহলে হচ্ছে xc কমতে থাকবে, কিন্তু r তো ঠিক আছে, r তো থাকবে, ঠিক আছে। xc যদি কমতে কমতে 0 হয়ে যায়, তো আলটিমেটলি এখানে ইনপুট ইম্পিডেন্সে আমি একটা মিনিমাম ভ্যালু r তো পাবো, ঠিক না, মানে √r² মানে হচ্ছে r তো পাবো, ঠিক আছে। আমি আবার জি স্যার। বলি খেয়াল করেন, যদি ফ্রিকোয়েন্সি বাড়াইতে থাকি, ঠিক আছে, তাহলে কি xc এর ভ্যালু কমতে থাকে, ঠিক না, যেটা আমরা আগে দেখলাম যে ইনপুট ইম্পিডেন্স কমতে থাকে। এখন যদি মনে করেন যে xc কমতে কমতে 0 হয়ে যায়, ঠিক আছে, তারপরেও আমি এখানে ইনপুট ইম্পিডেন্স হিসেবে একটা মিনিমাম ইম্পিডেন্স পাবো, যেটা হচ্ছে আমার r। আর হ্যাঁ বুঝতে পারছেন, ঠিক আছে। জি তার স্যার। মানে হচ্ছে ইনপুট ইম্পিডেন্স যে কমে স্যার যায়, আর এর ভ্যালুটা স্যার কত হতে পারে? r এর ভ্যালুটা আসবো একটু পরে আসবো, r এর ভ্যালুটা একটা মিনিমাম মানে একটা বড় ভ্যালুই থাকবে, ঠিক আছে। তো এটা যখন এক্সাম্পল দেখবো তখন আপনারা দেখবেন যে আসলে কিরকম থাকতেছে। তো মিনিমাম একটা ভ্যালু আমরা হচ্ছে আর পাচ্ছি, ঠিক আছে। তো আলটিমেটলি ইনপুট ইম্পিডেন্স একবারে কমে যাইতেছে না, ঠিক আছে। তাহলে একটা প্রবলেম আমার সলভ হলো, ঠিক আছে। তো আরেকটা জিনিস দেখেন,
তো এই যদি ইউজ করি, কনফিগারেশন যদি ইউজ করি, তাহলে হচ্ছে আমার গেইন কি হচ্ছে -RF ডিভাইডেড বাই √R² প্লাস XC²। ঠিক আছে, তো এখন দেখেন এখানে যদি f = 0 থাকে, ঠিক আছে, এই যে মানে হচ্ছে এই প্রবলেম যেটা ছিল আমার, f = 0 যদি হয়, ঠিক আছে, তখন হচ্ছে আমার কি হবে, f = 0 হলে আমার এখানে কি কি হইতেছে, xc = কি হয়ে যাবে, একটু চিন্তা 0 হয়ে করুন। যাবে। স্যার অসীম স্যার। স্যার ইনফিনিটি। হ্যাঁ, তো হচ্ছে আমি যদি এরকম কিছু একটা মানে ভ্যালু বসাই, তো ইনফিনিটি হিসাব করে লাভ নেই। আপনি যদি চিন্তা করেন যে ইনফিনিটি, তো আপনি মানে ম্যাথমেটিক্যালি হিসাব করতে পারবেন না। মনে করেন যে এফ হচ্ছে আপনার জিরোর খুব কাছাকাছি একটা ভ্যালু, ঠিক আছে, তো এফ যদি জিরোর খুব কাছাকাছি একটা ভ্যালু থাকে, তাহলে এক্সিটা কি হবে, অনেক বড় একটা ভ্যালু, ঠিক আছে, তো অনেক বড় একটা ভ্যালু যদি হয়, তাহলে আলটিমেটলি এই হরে যে একটা ভ্যালু আসবে, এটা বড় একটা ভ্যালু আসবে, ঠিক আছে, তা বড় একটা ভ্যালু মানে কি, আলটিমেটলি টোটাল গেইনটা একটা ছোট হয়ে যাবে। আর ছোট হয়ে যাওয়া মানে কি, আমার হচ্ছে ওপেন লুপ কনফিগারেশন যেটা হইতে চাইতেছিল, ঠিক আছে, সেই ওপেন লুপ কনফিগারেশন হওয়া থেকে এটাকে কি করবে, রেস্ট্রিক্ট করবে, মানে হচ্ছে আমার গেইনটা ক্লোজ লুপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এটা চাইলেও ওপেন লুপ হইতে পারবে না। ঠিক আছে, মানে হচ্ছে আমার এই প্রবলেমটা মানে হচ্ছে যেটা হচ্ছে আমার এফ যে কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, ঠিক আছে, সেটা চাইলেও বাড়তে পারবে না, মানে হচ্ছে ওপেন লুপের মধ্যেই সেটা কি রেস্ট্রিক্টেড থাকবে। বুঝতে পারছেন না? আরেকবার বলবো। স্যার আবার বলেন। হ্যাঁ, খেয়াল করেন এইখানে হচ্ছে আমার এফ এর ভ্যালু, ঠিক আছে, যদি জিরোর খুব কাছাকাছি হয়, জিরো ধরতেছি না কারণ হচ্ছে জিরো ধরলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন একটু টাফ হয়ে যায়, জিরোর যদি খুব কাছাকাছি হয়, মনে করেন যে 0 পয়েন্ট সামথিং, ঠিক আছে, তো সেহেতু হচ্ছে আমার এক্স এর ভ্যালুটা কত হয়, তখন অনেক বেশি। এক্স এর ভ্যালু অনেক বেশি হয়। এক্স এর ভ্যালু যদি অনেক বেশি হয়, তাহলে এই টোটাল আলটিমেটলি এই যে হরে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা অনেক বেশি হবে, এবং এই ভ্যালুটা অনেক জি বেশি স্যার। হওয়া মানে কি, আলটিমেটলি গেইনের ভ্যালুটা আমার কি কমে যাওয়া না? কমে যাওয়া। হ্যাঁ, ঠিক আছে, তো হচ্ছে আমার এইখানে যদি আমি আলটিমেটলি যে দেখি টোটাল জিনিসটা যদি দেখি, খেয়াল করি, দেখবো যে আলটিমেটলি এই জিনিসটা আমাকে কি করতেছে, ওপেন লুপ কনফিগারেশন থেকে মানে হচ্ছে রেস্ট্রিক্ট করতেছে জিনিসটাকে, ঠিক আছে, মানে হচ্ছে ওপেন লুপে যদি যাইতেও চাই, সেটাকে সে কি করবে, মানে রেস্ট্রিক্ট করা ক্লোজ লুপের মধ্যে সীমাবদ্ধ করে দেবে, ঠিক আছে। তো আর আরেকটা জিনিস আছে এখানে, যে আমরা এই যে এই ক্যাপাসিটরটা অ্যাড করছি, ঠিক আছে, তো এই ক্যাপাসিটরটা অ্যাড করার কারণ হচ্ছে যাতে আমরা হাই ফ্রিকোয়েন্সি অপারেশনে এক ধরনের স্ট্যাবিলিটি পাই, মানে হচ্ছে এই যে এখানে বিভিন্ন ধরনের নয়েজ পাইছিলাম না, ঠিক আছে, এই যে হাই ফ্রিকোয়েন্সি নয়েজ, এটার কারণে এখানে আমার কি অ্যাড হয়ে গেছিল, মানে হাই গেইন পেয়ে গেছিলাম ইনপুট ফ্রিকোয়েন্সি ছোট হওয়া সাপেক্ষেও, ঠিক আছে, তো এই জায়গায় আমি হচ্ছে যদি এই ক্যাপাসিটরটা ইউজ করি, সিএফ যদি ইউজ করি, তাহলে হচ্ছে দেখা যায় যে আমার এখানে আমি একটা স্টেবল আউটপুট পাই, মানে নয়েজ গুলা যেটা আছে, সেই নয়েজ গুলা আমার এখানে ডিস্টরশন বা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে না, ঠিক আছে। তো এইখানে কিভাবে দেখেন স্যার হয় এটা? এইটা এটা ইন্টারনাল সার্কিটরি মানে আপনাদের ওইরকম লাগবে না, বা হচ্ছে ওইরকম হয় না, মানে দরকার পড়ে না। তারপরেও মনে করেন যে আপনার যে হাই ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল গুলো আছে, ওই সিগন্যাল গুলা হচ্ছে এই ক্যাপাসিটর, ফিডব্যাক ক্যাপাসিটরের মধ্যে যা চার্জিং ডিসচার্জিং এর একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, যে ফ্রিকোয়েন্সি বেশি হলে এটার ইম্পিডেন্সের সাথে একটা সম্পর্ক আছে, ঠিক আছে, তখন দেখা যায় যে এই পাথটা আমার জিরো হয়ে যায়, ঠিক আছে, তো এফ যদি বাড়ে, ফ্রিকোয়েন্সি যদি বেশি থাকে, এক্সি কি হয়ে যায়, কম হয়ে যায় না, তো দেখা যায় কমে। হচ্ছে আমার আর ফিডব্যাক পাথটাই থাকতেছে, ঠিক আছে, বা হচ্ছে এই পাথ দিয়ে আমার কিছু ধরনের কারেন্ট যাচ্ছে। ইন্টারনাল সার্কিটে এইভাবে মানে অ্যানালাইসিস যদি আপনি করতে চান, ওইরকম ভাবে কইরা দেখতে পারেন, ঠিক আছে, তো ওইটা এরকম লাগে না। জাস্ট এটা প্র্যাকটিক্যাল কেসে দেখা গেছে যে এখানে যদি আমি একটা মোটামুটি একটা ভ্যালুর ক্যাপাসিটর ইউজ করি, আমার এই হাই ফ্রিকোয়েন্সি যেই ইয়াটা আছে, নয়েজটা আছে, সেটা হচ্ছে আমার এইখান দিয়ে মানে এই যে ডিস্টরশনটা পাওয়া যায়, সেই ডিস্টরশনটা এই ক্যাপাসিটর ইউজ করলে সলভ হয়ে যায়, ঠিক আছে। কমে যায়। হ্যাঁ, তো এইখানে দেখেন আমার যে ক্যাপাসিটরের ভ্যালুটা ছিল, ঠিক আছে, মানে মেইন ক্যাপাসিটর, এইখানে যে ক্যাপাসিটর ছিল, এই ক্যাপাসিটরের ভ্যালুটা হবে এই ফিডব্যাক ক্যাপাসিটরের চাইতে 10 টাইমস লার্জার, ঠিক আছে, তো এই ক্যাপাসিটরের ভ্যালুটা এমন ভাবে সিলেক্ট করতে হবে যেন এইটার 10 গুণের সমান হয় আমার ইনপুটে যে ক্যাপাসিটরটা ছিল সেটার ভ্যালু, ঠিক আছে, তো যে এই জিনিসটা একটু খেয়াল করে। আচ্ছা, তো এখন হচ্ছে দেখেন স্যার আমার 10 গুণের সমান। 10 গুণের চাইতে বেশি, সমান বা তার বেশি, ঠিক আছে, জি স্যার। বেশি হইলে ভালো। আচ্ছা, এখন দেখেন
আমার এখানে দুই ধরনের মানে দুইটা ফিল্টার আমি এখানে পাচ্ছি। প্রথমে হচ্ছে ইনপুটে যে আর আর সি আছে এটা নিয়ে একটা, এবং মানে ফিডব্যাকে যে আরএফ এবং সিএফ আছে এই দুইটা নিয়ে একটা। এখন আসেন এই দুইটা যে লো পাস ফিল্টার, এই দুইটাকে যে আমি বইলা দিলাম যে দুইটা লো পাস ফিল্টার, এই দুইটা যে লো পাস ফিল্টার হিসেবে কাজ করতেছে, কেমনে কাজ করতেছে ঠিক আছে দেখেন। তো আমরা তো ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি জানি f1 = 1/2 হবে, যেহেতু হচ্ছে আমি বলছি প্রথমটা হচ্ছে এই আর আর সি নিয়ে এবং পরেরটা হচ্ছে 2/RF CF হবে, যেহেতু হচ্ছে RF এবং CF নিয়ে। এখন দেখেন এই দুইটা কিভাবে কাজ করতেছে ঠিক আছে। প্রথমত হচ্ছে আমার কি ফ্রিকোয়েন্সি যদি আমি বাড়াইতে থাকি ঠিক আছে, আমার প্রথমে কি হয়, আমার গেইন বাড়তে থাকে, এটা তো আমরা দেখলাম ঠিক আছে। তো এই জিনিসটা আমরা জি, দেখছি স্যার। না যে গেইন বাড়তে থাকে। তো হচ্ছে এটা হচ্ছে মনে করেন যে এই যে স্লোপটা এটা হচ্ছে 20 ডেসিবেল পার ডিকেড। আমরা যখন গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট করছি তখন আমরা দেখছি যে 20 ডেবি পার ডিকেডে বাড়ে বা হচ্ছে কমে। আর হচ্ছে এই জায়গায় আমরা একটা জিনিস কনসিডার করে নিছি f2 ফ্রিকোয়েন্সিটা f1 চেয়ে বড় ঠিক আছে, এটা আমরা ধরে নিছি ঠিক আছে। এই কারণে হচ্ছে f1 ফ্রিকোয়েন্সি এখানে ধরছি, f2 ফ্রিকোয়েন্সি এখানে ধরছি। আচ্ছা, তো এইভাবে বাড়তে বাড়তে যখন আমার হচ্ছে f1 ফ্রিকোয়েন্সিতে আমি রিচ করি ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি ঠিক আছে, তো এই ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিতে আসার পরে আমার কি হবে, -20 ডিবি পার ডিকেডে কি হয়ে যাবে, সে এটাকে আটকায় দিবে, এই যে গেইনটা বাড়তেছিল সেই বাড়াটাকে সে আটকায় দিবে। তার মানে হচ্ছে প্লাস কনস্ট্যান্ট হয়ে যাবে। হ্যাঁ প্লাস আর মাইনাস মিলে সে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে ঠিক আছে। আচ্ছা, তো কনস্ট্যান্ট হয়ে গেল। তো এইভাবে কনস্ট্যান্ট হয়ে যাইতে যাইতে যখন সে f2 মানে হচ্ছে আমার সেকেন্ড ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিতে রিচ করবে তখন কি হবে, আমার তখন এই যে গেইনটা আছে সেটাকে সে -20 ডিবি পার ডিকেডে কমানো শুরু করবে, রিডিউস করা শুরু করবে। তার মানে হচ্ছে প্রথম লো পাস ফিল্টারের সময় আমরা কি পাইছি, এই যে বাড়তেছিল এই বাড়াটাকে সে কমায় দিছে, এবং সেকেন্ড লো পাস ফিল্টারের ক্ষেত্রে যে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ছিল সেই কনস্ট্যান্ট ভোল্টেজটাকে সে কি করে দিছে, একবারে রিডিউস করে দিছে ঠিক আছে। এখন বুঝতে পারছেন দুইটা লো পাস ফিল্টার কি জন্য বলা হয়েছে? জি স্যার। জি স্যার। যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে এখন আসেন যে আমার যদি আমি একটা সিগন্যাল ফ্রিকোয়েন্সি ইউজ করি ঠিক আছে, সেই সিগন্যাল ফ্রিকোয়েন্সি ইনপুট সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা আমার কোন ভ্যালু বা কিসের মধ্যে থাকবে ঠিক আছে। তো যদি আমি একটা সিগন্যাল ইনপুট ফ্রিকোয়েন্সি নেই fs, সেই fs টা অবশ্যই থাকতে হবে হচ্ছে আমার f0 থেকে f1 অথবা f2 এর ভিতরে ঠিক আছে। f0 এর কম হওয়া যাবে না বা হচ্ছে এমন বেশি হওয়া যাবে না যেটা হচ্ছে f2 এর চাইতে বড় বা f1 এর চাইতে বড়। তো নরমালি এটাকে ধরা হয় আপনার f1 অথবা f2 এর 10 ভাগের সমান ঠিক আছে। এখন হচ্ছে f1 অথবা f2 আমার যদি দুইটা যদি সমান না থাকে তাহলে হচ্ছে মিনিমাম মানে ছোটটার চাইতে, ধরেন এখানে তো f1 ছোট, তো আপনি f1 এর চাইতে f1 এর 10 ভাগের সমান ধরলেই মোটামুটি চলবে ঠিক আছে। তো এখন তো এটা দেখলাম আমরা হচ্ছে f2 যদি বড় হয় f1 এর চাইতে, এখন যদি f1 আর f2 সমান হইতো তখন কার্ভটা কিরকম হইতো, তখন কার্ভটা এরকম হইতো যে আমার ফ্রিকোয়েন্সি যত বাড়তেছে গেইন তত বাড়তেছে। আর যদি f1 = f2 হয়ে যেত, সরাসরি এই যে 20 ডিবি পার ডিকেডে বাড়তেছিল এই ভ্যালুটাকে সে কি করবে, একদম সরাসরি -20 ডিবি পার ডিকেডে সে কমায় দেবে, তখন মাঝখানে যে কনস্ট্যান্ট যে পোরশনটা সেই পোরশনটা আমরা পাবো না ঠিক আছে, যখন হচ্ছে আমার f1 = f2 হবে। স্যার তখনও কি স্যার দুইটা লো পাস ফিল্টার থাকবে না হ্যাঁ দুইটা একটা? লো পাস ফিল্টারে, দুইটা লো পাস ফিল্টারে, কিন্তু হচ্ছে আমার প্রথম লো পাস ফিল্টারটা কি করতেছে, এটাকে জাস্ট বাড়া থেকে কমায় দিছে, আর তখন আর মানে f2 টা কি করতেছে, এটাকে জাস্ট একবারে কমায় দিছে, আচ্ছা, তখন দুইটা লো পাস ফিল্টারেরই ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি আপনার সেম হয়ে যাইতেছে সমান হবে। হ্যাঁ সমান হবে। তো আলটিমেটলি দেখা যাবে যে দুইটা লো পাস ফিল্টার আপনি আলাদা করতে পারতেছেন না, কিন্তু দুইটা লো পাস ফিল্টারে কিন্তু এই জায়গায় কাজ করতেছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে এই ডিফারেন্সিয়েটরের যে ম্যাথ গুলো আছে এগুলো আপনারা একটু নিজে নিজে ট্রাই করতে পারেন, যেহেতু 3 মিনিট আছে আমি একটু মানে দেখায় দেই, হচ্ছে বইয়ে আপনারা ম্যাথ গুলো পাবেন, একটু ট্রাই করতে পারবেন নিজে নিজে ঠিক আছে। তো এখানে দেখেন প্রথমে কোন হচ্ছে বই থেকে স্যার ম্যাথগুলা করব? দিকে ম্যাথের বইয়ে আছে দেখতে পারেন, অথবা হচ্ছে বয়েজ ট্রেডের বই আচ্ছা দেখতে স্যার। পারেন। আচ্ছা, এখন দেখেন f1 আর f2 বের করার জন্য ফর্মুলা দেওয়া আছে, আমরা জানি 2/RC এবং 2/RFCF, এখানে r আর c এর ভ্যালু দেওয়া আছে, আর rf এবং cf এর ভ্যালু দেওয়া আছে, আপনারা জাস্ট ইনপুট করলেই f1 এবং f2 এর ভ্যালু পাওয়া যাবে ঠিক আছে। এবং পাওয়া গেলে আমরা এখানে দেখতেছি যে f2 এর ভ্যালু বেশি, f1 এর ভ্যালু কি কম, সুতরাং আমরা ধরতে পারি যে আমার যে সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা আছে সেটা হচ্ছে f1 এর 10 ভাগের সমান। তো আমরা ধরে নিতে পারি 159.15 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 15.9 কিলোহার্টজ আমরা ধরে নিতে পারি সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা হইতে হবে ঠিক আছে। এইটা একটা গেল।
আর হচ্ছে যদি আমরা এখানে ইনপুট ভোল্টেজ হিসেবে মনে করেন যে 2 sin twice by 3000 t, ঠিক আছে, এটা যদি ইনপুট দেই তাহলে আউটপুটটা কত পাবো? আমরা জানি আউটপুট ভোল্টেজ সমান সমান কত, প্রথমেই পাইছিলাম -RFC dV in by dt, ঠিক আছে। তো জাস্ট ভ্যালুগুলো যদি বসায় দেই, RF এর ভ্যালু কত, ফিডব্যাক রেজিস্টর যেটা আছে 5 কিলো ওহম, ঠিক আছে, 5 কিলো ওহম বসাবো, কত 5 × 10⁻3, তারপর হচ্ছে C এর ভ্যালু আমরা বসাবো এখানে, আর হচ্ছে dV in by dt মানে হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন করলে twice by 3000 সামনে আসবে, ঠিক আছে, twice by 3000 সামনে আসছে, এই 2 এর জন্য এই 2, ঠিক আছে, আর sin কে ডিফারেন্সিয়েট করলে cos, ঠিক আছে। তো আলটিমেটলি ক্যালকুলেশন করে এই ভ্যালুটা পাবো, সামনে একটা মাইনাস থাকবে, ঠিক আছে, এই মাইনাসের জন্য। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জাস্ট আগের মতোই ইন্টিগ্রেটরের ম্যাথের মতোই, জাস্ট হচ্ছে ফর্মুলাতে আপনারা ম্যাথগুলা মানে ইনপুটগুলা মানে ভ্যালুগুলা বসাবেন, বসায় জাস্ট ক্যালকুলেশন করবেন। ম্যাথগুলা খুবই সোজা, জাস্ট বুঝতে স্যার। হবে হচ্ছে কোন স্যার যদি কার্ভ দিয়ে থাকে? কার্ভ দিয়ে থাকলেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি কার্ভ এরকম দিয়ে দেয়, আরেকটা ম্যাথ আছে, যেহেতু সময় নাই সেহেতু আমি আজকে যাচ্ছি না, নেক্সট ক্লাসে দেখাবো, বা হচ্ছে আপনারা দেখতে পারেন। কার্ভ যদি দিয়ে দেয় আগের মতো, জাস্ট হচ্ছে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত কত ভ্যালু ছিল সেটা হিসাব করে করে আপনারা ক্যালকুলেশন করতে পারেন, ঠিক আছে। এটা আপনারা একটু নিজে দেখেন, স্যার। যদি না পারেন তাহলে হচ্ছে আমি নেক্সট ক্লাসে এটা বইলা তারপরে নেক্সট টপিক শুরু করব। স্যার হ্যাঁ বলেন। স্যার fs যে আপনি দিছেন যে f1/10, স্যার এটা কি f2/10 হইতে পারতো না? এখন হচ্ছে যেই ভ্যালুটা আপনার সবচেয়ে কাছে বা হচ্ছে ছোট সেটা থেকে 10 ভাগ নিলেই চলবে, ঠিক আছে। এখন f1 or f2 লিখছিলাম, যদি f1 আর f2 সমান হইতো তখন হচ্ছে f1 or f2 যে কোনো একটা দিয়ে ভাগ করলেই হইতো, ঠিক আছে। যেহেতু হচ্ছে f1 ছোট, আপনি প্রথম মানে ফার্স্ট ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিকে 10 দিয়ে ভাগ করলেই পারবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার।